আবির থামতে রুদ্র সন্দেহহীন কণ্ঠে বলল, আপনি যে সত্যি বলছেন তা কি মানে? কেনই বা আমি বিশ্বাস করব আপনাকে? বিশ্বাস করা আর না করা আপনার উপর, এখানে আমার হস্তক্ষেপ কোনো কাজে আসবে না। আপনি আপনার জায়গায় একদম সঠিক, কারণ আমরা যাকে ভালোবাসি তার আশেপাশে অন্য কাউকে সামান্য বিচারণ আমরা মেনে নিতে পারি না। হিংসে হয় সেই লোকের প্রতি, যেমন আপনার হয়েছিল আমার উপরে। তবে এটাই সত্যি, বন্ধুত্বের বাইরে আমি সেজুতিকে আলাদাভাবে কখনো দেখিনি। আর এর থেকে একটা বড় সত্য হলো অ্যাম অলরেডি ম্যারিড। রুদ্র চমকে বলল, হোয়াট? ইয়েস, 1 বছর হতে চলল আমি বিয়ে করেছি। রুদ্র অবাক কণ্ঠে বলল, কিন্তু আমি তো ইনফরমেশন পেয়েছিলাম। আমি মাঝপথে আটকে দিল। এটা সবাই জানে না, এর ভিতরে গল্পটা আমি আপনাকে বলছি। আবির নিঃশ্বাস ফেললেন। বাবা বরাবরই ভালো ছাত্র ছিলেন, ওনার কাছে পড়াশোনাও অনেক মূল্য। আমিও যত সামান্য ভালো স্টুডেন্ট ছিলাম, তাই বাবার ইচ্ছেতে সিঙ্গাপুর পড়তে যাওয়া ঠিক হলো। একটা সময় সেখানেকার ভার্সিটি থাকাকালীন আলাপ হয় এরিকার সঙ্গে। আমার ওয়াইফ ও অন্যান্য বিদেশিদের মতো নয়, একদম আলাদা। উগ্রতা ছিল না, উল্টে মারামারি, কেয়ারিং আর ভীষণ মার্জিত। বলি অজান্তেই ওকে মন দিয়ে ফেলি। ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ করলে ও বলল ভেবে দেখবে। 1.5 মাস পর হ্যাঁ জানালো। আমার খুশি অন্ত ছিল না সেই দিন, কিন্তু ভয় পেলাম। দুজন আলাদা ধর্ম, বাবা কি মানবে? ওনাকে আমি জমের মতো ভয় পেয়ে আসছি সেই ছোটবেলা থেকে। ভাবলাম একবার বিয়ে হলে নিশ্চয় আর অমত করার সুযোগ থাকবে না, বাধ্য হবে মানতে। সেই চিন্তা করে আমি এরিকাকে বিয়ে কথা বলি। ওর তো কোনো ভয় ছিল না, ও এক কথায় সায় দিল। কিন্তু এখনও বাড়িতে কিছুই জানাতে পারিনি আমি। কেন? আসলে বাবা মা দুজনকে নিয়ে ভয়। মা একজন ইমামের মেয়ে ছিলেন, উনি নিজেও পর্দা করেন। মন মানসিকতা কেমন হবে বুঝতে পারছেন? বিদেশি মেয়ে মানে উগ্র, বেয়াদব, ছোট ছোট জামা কাপড়, পার্টি, নাইট ক্লাব, এই দেশের কালচারের সাথে মিলাবে না, এইসব ভাবনা তো রয়েছে। আর তার সাথে ও দ্বিজাতি মানে খ্রিস্টান। মা শুনলে কি রিয়্যাক্ট করবে না করবে সেসব ভেবে এখনও চুপ আছি। বিয়ে তো করে নিলাম, কিন্তু নিজ গৃহে এরিকাকে দায়িত্বের সহিত নিয়ে আসতে পারছি না। রুদ্র বলল, কিন্তু জানাতে তো আপনাকে হবে, আজ না হোক কাল। আফটার অল শি ইজ ইয়োর ওয়াইফ নাও। আবিরের মুখ অন্ধকার। সেটাই তো বুঝাতে পারছি না। ওদিকে এরিকাও দেশে আসার জন্য প্রেশার ক্রিয়েট করছেন। কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এসেছি যে আগে সবটা ম্যানেজ করে নেব, তারপর ওকে নিয়ে আসব, কিন্তু এসে থেকে এক কদমও আগাতে পারছি না। আমি যে কেন এত ভীতু? ধৈর্য রাখুন, এভরিথিং উইল বি ফাইন। আবির মাথা নাড়ল। ওর সমস্যার কথা শুনে খারাপ লেগেছে রুদ্রের, কিন্তু ভিতর থেকে স্বস্তির নিঃশ্বাসও বেরিয়েছে। বুকের ওপর থেকে নেমে গেছে একটা বড় পাথর। এতদিন যাকে গলার কাটা ভেবে এলো, সে আসলে কাটা ধারের কাছেও না। শুধু শুধু আবিরকে নিয়ে তার এতটাই চিন্তা হচ্ছিল। ধুর। আবির চিন্তিত মুখে মাথা নিচু করে বসে আছে। রুদ্র ওর হাতের ওপর হাত রাখলো, নর্ম কণ্ঠে বলল, চিন্তা করবেন না, যে কোনো হেল্প লাগলে আমাকে জানাবেন। অফিসে ঢুকতে না ঢুকতে রুদ্র ক্যাবিনে ডাক পড়ল সেজুতির। অবাক হলো, অন্তত একটু বসে জিরাতে দে। এমনিতেও আজ প্রচণ্ড গরম, সকালবেলা এত জ্যাম, গরমে ঘেমে নিয়ে একাকার প্রায়। ঠিক 10টায় ঢুকতে পারেনি, 10টা 5 বাজে এখন। এই জন্য কি ডাকছে? 5 মিনিটের বিলম্বে ঝাড়ি দেবে বলে কাঁধে ব্যাগটা ডেস্কের টেবিলে রেখে পা বাড়ালো সেজুতি। তীব্র অনীহা মনে, তাও কিছু করার নেই। ক্যাবিনের সামনে এসে দাঁড়াতেই রুদ্র রিমোট দিয়ে দরজা খুলে দিল। অত সে নীরবে অনুমতি জানালো। সেজুতি ঢুকলো ভিতরে। ডেকেছেন স্যার? রুদ্র সরু চোখে তাকালো। মাত্র এলেন? জি। রুদ্র পানির গ্লাস এগিয়ে দিলেন, খেয়ে নিন, লাগবে না। রুদ্র তপ্ত চোখে তাকালো। সাথে সাথে টেবিলে থেকে গ্লাস উঠালো সেজুতি। আসলে তৃষ্ণা পেয়েছিল, রুদ্র দিয়েছে বলে খেতে চায়নি, কিন্তু এই লোকের চাউনি মারাত্মক। তার উপর এটা অফিস, সিনক্রেট হোক চায় না সেজুতি। পানি খেয়ে ভেজা ঠোঁটে হাত
উল্টো পিঠ দিয়ে মুছে বলল, এবার বলুন। পুরোটা সময় রুদ্র চেয়েছিল সেজুতির প্রশ্নে ভরু নাচে বলল, কি বলবো? ডেকেছেন কেন? ও হ্যাঁ, আপনাকে একটা কথা বলার ছিল। রুদ্র উঠে এলো। সেজুতি কাঁপাকাঁপি শুরু হলো অমনি। এই লোক চেয়ার ছেড়ে দাঁড়ালো মানে ভয়ানক কিছু। কখন কি বলবে, কি করবে কে জানে না। রুদ্র সেজুতির সামনে গিয়ে দাঁড়ালেন। সেজুতির এলোমেলো দৃষ্টি ফেলছে মেঝেতে। রুদ্র পা দুটো ফাঁকা করে পকেটে হাত গুজে দাঁড়ালো। পর মুহূর্তে ঝুঁকিয়ে ফু দিল সেজুতির মুখে। সেজুতি থমকে গেল। কপালের চুলগুলো উড়ে উঠল ক্ষণ বায়ুতে। সেজুতি বাকরুদ্ধ তখন। ঢোক গিলে বলতে নিল। থামিয়ে দিল। ফিস করে বলল, কিছু বলার দরকার নেই। আমি জানি আমি চরিত্রহীন, অসভ্য। সেজুতি চোখ মুখ কুঁচকে চেয়ে থাকলো। রাগ করতে চাইছে খুব, কিন্তু কোনোভাবে রাগটা বের হচ্ছে না। কেন? রুদ্র সোজা হলো। আগের মতো গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে বলল, আপনার নামে মানে আমি বার করে ফেলছি সেজুতি। মানে সন্ধ্যা প্রদীপ, আই মিন অন্ধকার দূর করতে যে আলোর প্রথম জ্বালানো হয়। এই জন্য তো বলি, এত মেয়ে থাকতেও এই রুদ্র রওশন কেন আপনার প্রতি হোঁচট খেল? একটা টান তো আছেই, তাই না? আপনি আসার আগে আমার জীবনটা তো ছিল সন্ধ্যাবেলা ঘনিয়ে আসা অন্ধকারের মতো ছিল, আর তা প্রদীপ হিসেবে আপনি এলেন। কি সুন্দর আলো জ্বেলে দিলেন আমার জীবনে। রুদ্র বিভ্রান্তে সে যদি চোখ পিটপিট করলো। কোথা থেকে কি মানে বের করলো এই লোক। মুখে বলল, এই জন্যই ডাকলেন? হ্যাঁ। সে যদি বলল, বলা শেষ? তাহলে আমি আসছি। আর আপনি আমাকে একটু কম কেবিনে রাখবেন। অফিসের লোকজন আমাদের নিয়ে কানাঘোষা করে। সেটা আপনি না শুনলেও আমার কানে আসে। রুদ্র নিরুদ্বেগ জবাব। তো? সে যদি অবাক কণ্ঠে বলল, তো মানে? আরে এভাবে লোকের কথা ছড়াক আমি চাই না। কথা ছড়াবে কেন? ওদের মধ্যে আমাদের বিয়ে, আমাদের সম্পর্ক নিয়ে ইন্টারেস্ট আছে, তাই ওরা বলা বলি করে। দ্যাটস ইট। সে যদি হতভম্ব হয়ে বলল, বিয়ে? কিসের বিয়ে? আর কিসেরই বা সম্পর্ক? রুদ্র মিটি হাসল। সে যদি ভুরু কুচকায়। হাসছেন কেন? ইদানিং প্রায় দেখছি এরকম মিটমিট করে হাসেন। সমস্যা কি আপনার? আমার সমস্যা? কোনো সমস্যা নেই। আর হ্যাঁ শুনুন, আপনি অফিসে আওয়ারে 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টায় আমার ক্যাবিনে থাকবেন। আসতে হয় আপনাকে। আমি ডাকি। সবাই এটা নিয়ে কানাঘোষা করছেন। অফিসের সবাইকে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে, সেই নিয়েই ওদের মাতামাতি। সে যদি আশ্চর্যিত, কি বলছেন কি এসব? আমাকে না জানিয়ে, আমার থেকে অনুমতি না নিয়ে আপনি ওদের এসব বলতে পারেন না। রুদ্র নিরুৎসাহিত জবাব, কেন পারবো না? ভালোবাসার সময় তো পারমিশন লাগেনি। ভালো তো আপনাকে না জানিয়েই এসেছি। সে যদি রাগে শোকে কাঁদো কাঁদো হয়ে এলো। আপনার সাথে কথা বাড়ানোর ভুল। আপনি আগে ভালো ছিলেন, কথা কম বলতেন, মুড নিয়ে থাকতেন। অন্তত এত বাজে যুক্তিগুলো শোনা থেকে বেঁচে যেতাম আমি। রুদ্র শান্ত কণ্ঠে বলল, এখন পারবেন যদি আপনি চান আমার ভালোবাসা গ্রহণ করে। সে যদি দোকান চেপে ধরল। উফ, আবার শুরু। সে যদি পড়ছে। এ মাসে 28 তারিখে সেমিস্টার ফাইনাল শুরু। তখন দরজার সামনে এলেন আমির। আসবো রে মা? সে যদি ঘাড় ফেরালো। বাবাকে দেখে হেসে বলল, বাবা এসো না, তোমার আবার অনুমতি নিতে হয় বাবা। আমির হাসলেন। হুইল চেয়ার চালিয়ে মেয়ের রুমে ঢুকলেন। সে যদি বইটা বন্ধ করে বলল, এখনও ঘুমাওনি যে? অনেকক্ষণ এপাশ ওপাশ করলাম, ঘুমিয়ে আসছে না। ওষুধের ডোজটা বোধ হয় বাড়াতে হবে। ভাবলাম তোর সাথে একটু গল্প করে আসি। পড়ছিলি নাকি রে? ওইটুকু দেখছিলাম নেড়ে চেড়ে। পরীক্ষা আর অল্প কদিন বাকি। আমি চুপ করে গেল। মেঝেতে অগোছালো দৃষ্টি ফেলে ভাবছিল কিছু। সে যদি লক্ষ্য করে বলো, কিছু বলবা বাবা? হ্যাঁ না আসলে কি ব্যাপার, আমার সাথে কথা বললেও আজকাল এত ভাবছো তুমি? আমি সময় নিয়ে বলো, একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই। একটা কেন, 10টা করো। আমির হেসে বললেন, আবিরকে ভালো লাগে বল? বেশ ভদ্র একটা ছেলে, কথাবার্তা খুব সুন্দর। এত বছর বাইরে থেকে ভদ্রতা ভোলেনি। এসে একেবারে পায়ে হাত দিয়ে সালাম করছে জানিস? বাহ ভালো তো।
ও তো এমনি তো ছোটবেলা থেকে বেশ ঠান্ডা মেজাজের, এই জন্য না ওকে আমার এত ভালো লাগে। আমিরের হাসি প্রশস্ত হলো। নিশ্চিন্ত শ্বাস নিলেন। যাক, উত্তর পেয়েছেন আবিরকে, তাহলে সে যদিও পছন্দ। আজি হোসেন প্রস্তাব রাখলেন সেজুতিকে ছেলের বউ করতে চায়নি। আমির এক কথায় রাজি হন। প্রাণপ্রিয় বন্ধু, তার এক ভালো আদর্শবান ছেলে সেজুতিকে হোসেন কত ভালোবাসে তা তো আর অজানা নয়। অমত করবেন বা কেন, মেয়েটা নিজেদের মধ্যে থাকলো, কিন্তু তার আগেই ছেলে মেয়েদের মতামত তো জরুরি। হোসেন বললেন সে আবিরের মত নেবে, আর আমিরকে দায়িত্ব দিলেন সে যদি মতামত নিতে। আমি সেই থেকে উসখুস করছিলেন কথাটা কিভাবে তুলবেন। বাবা হয়ে সরাসরি জিজ্ঞেস করতে পারবে না বিধায় এভাবে ঘুরিয়ে কথাগুলো তুললেন। আশানুরূপ ফলও পেলেন। এবার আবিরের কথা জানার পালা। আমির যখন গভীর ভাবনায় সেজুতিকে জিজ্ঞেস করল, হঠাৎ আবিরের কথা বলছো বাবা? হ্যাঁ, না এমনি। আমি বরং যাই এখন, বেশি রাত জাগিস না। হ্যাঁ, ঘুমিয়ে পড়িস। সেজুতি ঘাড় কাত করল। আচ্ছা। পরের দিন রুদ্র মাত্র অফিসে ঢুকছে, সেজুতি তখনও আসেনি। রুদ্র ক্যাবিনে বসতে না বসতেই বসির জানালেন আবির এসেছে দেখা করতে। রুদ্র একটু অবাক লাগলো, আজ আর অপেক্ষা করায়নি। সমস্যা যখন মিটে গেল তখন আর এসব করে লাভ। যত্র আবিরকে ডাকতে লাগলো রুদ্র। আবির আসলো হন্তদন্ত পায়ে। বেচারা চেহারার অবস্থাও টলমলে। রাতে ঘুমাওনি নাকি? রুদ্র আমোদি কণ্ঠে বলো। কি ব্যাপার আবির সাহেব, আজ আবার কাকে আটকালাম আমি? আবির চিন্তিত কণ্ঠে বলো, আমি একটা বিপদে পড়ে আসছি আপনার কাছে। একমাত্র আপনি পারবেন আমাকে সাহায্য করতে। রুদ্র সিরিয়াস হলো। কি হয়েছে? হারফি রেস্টুরেন্ট, কোনার দিকে একটা টেবিলে একে একে বসে আছে রুদ্র, আবির আর অন্য পাশে এরিকা। এই তো কিছুক্ষণ আগে বাংলাদেশে পৌঁছালো মেয়েটা। মেয়েটাকে দেখতে আসলে বিদেশিনী লাগছে না। পরনে ভদ্র পোশাক, ব্লু জিন্স, সাথে হাঁটু অবধি কুর্তি, পিঠে ছড়ানো সোনালি চুল। একটু একটু বাংলা বলতে পারে, কিন্তু বুঝতে পারে পুরোটাই। রুদ্র ব্ল্যাক কফি মগে চুমুক দিল। শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, এখন আপনি কি করতে চাইছেন আবির? আবিরকে কেমন এলোমেলো দেখালো। চিন্তিত ছেলেটা বলল, আমি জানি না, আমার মাথায় কিছু আসছে না। বিশ্বাস করুন, কাল রাতে বাবার মুখে বিয়ের কথা শুনলাম। মন চাইছিল সত্যিটা বলে দিই, কিন্তু পারিনি। কেমন একটা সংকোচ হচ্ছিল। মডার্ন কান্ট্রিতে লাইফ স্পেন্ড করে এসো, মাইন্ডটাকেও চেঞ্জ করতে পারছি না। রুদ্র হাসলো, এই হাসিতে স্পষ্ট ধিক্কার। বলো, কি অদ্ভুত তাই না? এখন আপনার মাথায় পুরো পৃথিবীর চিন্তা ঘুরছে। এর একটা চিন্তাও যদি এরিকাকেও ভালোবাসার আগে বা বিয়ে করার আগে করতেন, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আবিরের মুখ কালো হয়ে আসলো। এরিকা মাথা নিচু করে কাটা কাটা ইংরেজিতে বলল, আমি দায়ী এসবের জন্য, আমার জন্য সব ভোগান্তি। রুদ্র বলল, না, আমি আপনাকে বলিনি, এখানে আপনার কোনো দোষ নেই। আবির নিজের চিন্তা ঝেড়ে এরিকাকে সান্ত্বনা দিল। হাতের ওপর হাত রেখে বলল, এরিকা প্লিজ, তুমি এভাবে ভাবছো কেন? এত ভেবো না, আমি ঠিক ম্যানেজ করে নেব। এরিকা মাথা তুলল, অভিমানী কণ্ঠে বলল, এটা তুমি গত 1 বছর ধরে বলছো আবির। তুমি তো আমাকে ঠিক করে তোমার সমস্যাগুলো বলছো না। রুদ্র মাথা নেড়ে বলল, ও আই সি, মিস্টার আবির, আপনি তাহলে এখনও ওনাকে আসল কথাগুলো জানাননি? আবির মাথা নামিয়ে ছোট করে বলল, না, না জানালে সমস্যার সমাধান হবে আপনার। আবির অসহায় চোখে তাকালো। কি করব আপনি বলুন? এরিকার দিকে একবার তাকালো রুদ্র। মেয়েটি কাঁদছে, ফর্সা গাল ভিজে একাকার। রুদ্র যেন বুঝে নিল এরিকার মনের অবস্থা। মনে হচ্ছে এরিকা থেকে আশানুরূপ উত্তর পাওয়া যাবে। রুদ্র ছোট্ট নিঃশ্বাস ফেলল। মিসেস এরিকা, আপনি তো আবিরকে ভালোবাসেন, তাই না? এরিকা মাথা দোলায়। রুদ্র আবার বলল, সারা জীবন আপনি আবিরের সাথে থাকতে চান তো? এরিকা ভুরু কুচকায়। ইউ হ্যাভ এনি ডাউট মিস্টার চৌধুরী? রুদ্র হাসল। তার পদবিটা হয়তো একটু বেশি কঠিন। প্রায় সব বিদেশি ক্লায়েন্ট এগুলোই এমন বিকৃতি করে ডাকে। না,
আমার কোনো সন্দেহ নেই, তবে কিছু প্রশ্ন আছে, করতে পারি? বলুন। রুদ্র সোজাসাপটা বলল, আমি শুনেছি আপনি খ্রিস্টান। আপনি কি জানেন একজন মুসলিম হয়ে বিধর্মী কাউকে ঘরে বউ হিসেবে মেনে নেওয়া ঠিক কতটা কঠিন কাজ? এরিকা প্রশ্ন নিয়ে তাকালো। রুদ্র নিজেই বলল, আমি বলতে চাইছি আপনি যদি আবিরকে পেতে চান তবে সবার আগে আপনাকে মুসলিম হতে হবে, অন্যথায় আবিরের পরিবার আপনাকে মেনে নেবে না। এরিকা স্তব্ধ হয়ে আবিরের দিকে তাকালো, অবিশ্বাসের কণ্ঠে শুধালো, ইজ ইট ট্রু আবির? অপরাধীর মতো মাথা নাড়ল আবির। এরিকা কিছু সময়ের জন্য থম মেরে যায়, সময় নিয়ে বলে, এটা তাহলে তোমার মূল সমস্যা ছিল, তাই তো? আবির নিশ্চুপ। রুদ্র বলল, মিসেস এরিকা, এই মুহূর্তে আবির কঠিন পরীক্ষার সম্মুখীন। ও হয় আপনাকে বেছে নেবে, না হয় ও ওর পরিবারকে। তো আমার ধারণা আপনি নিশ্চয় চাইবেন না যে কোনো বাবা মা আপনার কারণে তাদের একমাত্র ছেলেকে হারিয়ে ফেলুক। এরিকা ফুঁপিয়ে কেঁদে উঠল। আবির হাঁসফাঁস করলো ওর কান্নায়। কিছু বলতে নিলে রুদ্র কিছু বলতে নিলেই থামিয়ে দিয়ে বলল, ওনাকে বলতে দিন আবির। এরিকা জবাব এলো অনেকক্ষণ পর। কাঁদতে কাঁদতে বলল, আমি চাই না। রুদ্র বলল, এখানে সবটা আপনার মর্জি এরিকা, আপনি যা চাইবেন তাই হবে। এরিকা ভেজা কণ্ঠে বলল, আমি একটা চার্চে বড় হয়েছি। আমার নিজের বলতে আবির ছাড়া কেউ নেই, পরিবার বলতে আমার কাছে ওই চার্চটাই। তাই একটা পরিবার থেকে আলাদা হওয়ার দুঃখ আমি বুঝি। আমি আবিরকে পেতে সব করব, সব। আবির রুদ্র একই সাথে প্রশান্ত হাসল। আবির এরিকাকে জড়িয়ে ধরল এক হাতে। এরিকা মুখ লোকালো আবিরের বুকে। প্রথমে দুটো কিল খুশি মেরে অভিমানে, কেন এই কথাগুলো আগে বলেনি ছেলেটা? আবির কৃতজ্ঞ চোখে রুদ্রর দিকে তাকালো, ইশারায় বোঝালো, থ্যাঙ্কস। রুদ্র মুচকি হেসে উঠে দাঁড়ায়, ওদের দুজনকে একা ছাড়া উচিত। হাঁটতে হাঁটতে মানসপটে সেজতির মুখটা ভেসে উঠে। মেয়েটা যে কবে তাকে বুঝবে, বুঝলে এভাবে ভালোবাসবে কি? সে কি বলবে, রুদ্র আমি আপনার জন্য সব করতে পারি। ধানমন্ডি লেক পাড়ে সিমেন্ট বাঁধানো ছোট ছোট বেঞ্চ। রুদ্র এই প্রথম এখানে এলো। কাজ, ব্যস্ততা, ইচ্ছে কোনোটাই অনুকূলে ছিল না। ঘুরতে যাওয়ার সময় কই। রুদ্র পায়ের উপর পা তুলে বসে আছে, হাতে সিগারেটের হাত পোড়া অংশ, চোখ লেকের সবুজ পানিতে অবিচল। চারপাশ জুড়ে কপত কপতির ভিড়। রুদ্র একবার ব্রিজের ওপরে মেন রাস্তার দিকে হাঁটল। সে যদি আসার কথা, 10 মিনিট পার হলো অথচ এলো না। এই মেয়েটা কি কোনো দিন শুধরাবে না? মেয়ে মানুষ মানেই দেরি। রুদ্র মনে মনে হাসল। সে যদি কে বলেছে আর্জেন্ট মিটিং, এসে যখন বুঝবে মিটিং আসলে অজুহাত, নির্ঘাত রুদ্রকে ঠেলে পানিতে ফেলে দেবে। হ্যাঁ দেবেই, যা রাগ। সেতু পরে রিক্সা থামলো। সে জ্যোতির ভাড়া মিটিয়ে এপাশ ওপাশ দেখল। এত লোকের ভিড়ে রুদ্রকে খুঁজে পাওয়া কি সম্ভব? ব্যর্থ হয়ে রুদ্র নাম্বারে ডায়াল করতে যাবে, এর আগে রুদ্র কল দিল। স্যার কোথায় আপনি? ওপাশ থেকে উত্তর এলো, সেতু পার হয়ে হাতের বাম দিকে এলেই পাবেন। রুদ্র লাইন কেটে দিয়েছে। সে যদি হাঁটা ধরল। আজ রবিবার, অফিস বন্ধ। হঠাৎ এভাবে মিটিং পড়ার কারণ সে জানে না, তাও এরকম একটা লেকের পাড়ে। অদ্ভুত না? রুদ্র বসে বসে পা নাড়ছে। আশেপাশে যুগলদের প্রেম দেখেও নিজের ও প্রেম প্রেম পাচ্ছে। গুনগুন করে গাইতে মন চাইছে। কিছু না, আজ প্রেমিক ভাবটা লুকাতে হবে। সে যদি এসে পড়বে এখনই। প্রেমিক ভাব আগে দেখালে সিরিয়াস কথাগুলো বলা হবে না। মেয়েটা এমনিতেও চেতে থাকে তার উপরে। তবে মনে মনে সিদ্ধান্ত নিল, যেই দিন সে যদি তাকে ভালোবাসবে তাদের প্রথম ডেট এই পার্কই হবে। আহামরি কিছু নেই, অথচ মনোমুগ্ধকর জায়গায় সেজুতিকে এখানে ডাকার কারণ কিছু কথা সামনাসামনি বলা। অফিসে কি সব বলা যায় নাকি? রুদ্র নিচের দিকে চেয়ে ভাবছিল। হঠাৎ সেখানে একজোড়া স্লিপার পরা পা দেখে বুঝল কাঙ্ক্ষিত মানুষটি এসেছে। রুদ্র চোখ তুলে দেখল হলুদ সালোয়ার কামিজ পরনে সেজতি, কাঁধে ব্যাগ, চুলগুলো বেনি করে একপাশে এনে রাখা, মুখে কোনো প্রসাধনী নেই। বিকেলে রোদটা যেন স্নিগ্ধ নরম লালচে সেজতির দিক তেমন মনে হলো রুদ্রর। মেয়েটার সবকটা রূপ তার বুকে ঢেউ তুলতে জাস্ট।
সে যদি ভুরুকুচ রেখেছে। রুদ্র নিজের পাশে ইশারা করে বলল, বসুন। সে যদি বসল না, উল্টো প্রশ্ন ছিল, এখানে মিটিং কার সাথে? কাউকে তো দেখছি না।